পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যেটা মনে আসে সেটা হলো রবীন্দ্রনাথের তোতা কাহিনী। তোতা কাহিনীতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, খাঁচাটা পাখিটার চেয়ে এত বড় যে পাখিটাকে চোখেই দেখা যায় না। এবং তোতা কাহিনীতে শেষে আমরা দেখব যে সেই পাখিটা মরেছে। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এখন যে হাল, সেই হাল হাকিকত সম্বন্ধে একটু খোঁজ খবর করলে দেখা যাবে যে এই শিক্ষা ব্যবস্থায় খাঁচা আছে এবং খাঁচার মধ্যে দিয়ে ক্রমাগত দূষিত বায়ু এমন ভাবে ঢুকে পড়ছে আর চলে যাচ্ছে যে পাখিটা মরছে না। পাখিটা বরং দম বন্ধ হয়ে ওই খাঁচার মধ্যে তোড়পে তোড়পে বেড়াচ্ছে, যাকে বলে খাবি খাচ্ছে। এই পাখিটা যে খাবি খেতে খেতে মরে যাবে, অন্তত মরে গেলেও তার মুক্তি লাভ হবে, কিন্তু পাখিটা এমন অবস্থায় রয়েছে যে সে জীবনের দিকেও ফিরছে না, মৃত্যুতে আজকেও পড়ছে না। এইরকম একটা খাবি খাওয়া অবস্থায় আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আলোচনা করতে চলেছি, সেইটা আমার মনে হয় যে সকলেই জানেন। তবুও কতগুলো দিক আমার মনে হচ্ছে যে নতুন করে সকলকে জানানোর খুব প্রয়োজন হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থার এইরকম হাল যে হতে চলেছে, সেটা মোটামুটি আমাদের আন্দাজ করা উচিত ছিল একেবারে প্রথম থেকে। আমরা ওটা আন্দাজ করতে পারিনি, অথবা কেউ কেউ আন্দাজ করতে পেরেও কিছু করতে পারেনি বা ইচ্ছে করে চুপ থেকেছে, কিংবা কেউ কেউ প্রতিবাদ করেছে কিন্তু তাদের প্রতিবাদের কণ্ঠ মানুষের কাছে পৌঁছয়নি। ঘটনাটা শুরু হয় প্রথম সেই দিন থেকে, যেদিন বিদ্যালয়ের পরিচালন সমিতিগুলো থেকে গণতান্ত্রিক নির্বাচনের যে প্রথা, সেই প্রথাটা তুলে নেওয়া হয়। আগে বিদ্যালয়ের পরিচালন সমিতিগুলো গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতো। এর ফলে যেটা হতো সেটা হচ্ছে গণতন্ত্র বজায় থাকতো। কিন্তু একটি স্বৈরতান্ত্রিক সরকার যখন সে ঠিক করে যে স্বৈরতন্ত্রকে সে এগিয়ে নিয়ে যাবে, তখন প্রথমে সে খুব ভালো ভালো কিছু কথা বলে, এবং সে যেই মাত্র বলল যে এই পশ্চিমবঙ্গের পরিচালন সমিতি নির্বাচন নিয়ে যে সমস্ত মারপিট হয় সেই সমস্তগুলো তারা চায় না, ফলে পরিচালন সমিতিকে এই রকম একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া থেকে তারা সরিয়ে নেবে, সেই দিন থেকে আমাদের সন্দেহ করা উচিত ছিল। কিন্তু আমরা করিনি, আমি তো অন্তত করিনি। আমি তখনও ভাবছিলাম যে হয়তো নতুন কিছু হতে পারে, কিন্তু আজকে দেখছি যে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া তো একেবারে ধ্বংস করা হয়েছেই। এমনকি পরিচালন সমিতিগুলো কিভাবে নির্বাচিত হয় না, এটা সম্পূর্ণরূপে শাসক দলের দ্বারা নির্বাচিত হয়। শাসক দলের ওই স্কুলের অঞ্চলের যে বুথ সভাপতি, সেই বুথ সভাপতি ঠিক করে দেন যে কে পরিচালন সমিতির সভাপতি হবে, এবং সেইখান থেকে চলে যায় সেটা অঞ্চল সভাপতির কাছে, অঞ্চল সভাপতির থেকে সেটা যায় বিধায়কের কাছে, বিধায়কের থেকে পর্ষদ, এবং পর্ষদ সেই বিধায়কের কথাতেই স্ট্যাম্প দেয়। তো এই রকম যদি পরিচালন সমিতি হয়, তাহলে সেখানে কি হয়, সেখানে দুর্নীতি যদি হয়, সেই দুর্নীতি তো আটকানো সম্ভব হয় না। কিন্তু দুর্নীতি আমি ধরে নিলাম যে কিছু ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে দুর্নীতি হয় না। কিন্তু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতি যদি না থাকে, তাহলে ওই পরিচালন সমিতিতে বিরোধী কণ্ঠস্বর থাকে না। ফলে যে ঘটনা ঘটে, যে নতুন নতুন পদ, নতুন বিরুদ্ধ মত আসে না,
এবং সেই জন্যে এই গোটা পদ্ধতিটাই একেবারে সংকীর্ণ একটা গলির মধ্যে ঢুকে পড়ে, এবং যেটা এই মুহূর্তে স্কুলগুলো সবাই ভোগ করছে, যে পরিচালন সমিতি একটা এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে এই পরিচালন সমিতির মাথায় বসে আছে শাসক দলের বিভিন্ন নেতা, এবং বিভিন্ন স্কুলে তারা যেভাবে শিক্ষকদের সঙ্গে ব্যবহার করছে তা আমাদের কাছে রীতিমতো ভয়প্রদ হয়ে উঠছে। এরপরে যে বিষয়টা নিয়ে বলতে হয় সেটা তো আমাদের পশ্চিমবঙ্গের এই সময় একদম জ্বলন্ত সমস্যা। সকলে যেটা জানেন, যেটা দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজনই নেই, যেটা নিয়ে আমাদের গোটা পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়ে গেছে গোটা পৃথিবীর কাছে, সেটা হলো শিক্ষা দুর্নীতি। যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী 3 বছর জেলে বসে থাকেন, সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে বলতে হচ্ছে এটাই তো অনেক বেশি। তার কারণ এই যে শিক্ষা ব্যবস্থা, সেইখানে শিক্ষামন্ত্রী জেলে থাকেন, যে ভদ্রলোকের সই বইতে থাকে সেই ভদ্রলোক পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনি জেলে চলে যান। অর্থাৎ যাকে দেখে, যার নাম দেখে ছাত্রছাত্রীরা মনে করবে যে একদিন তারা একটা উঁচু জায়গায় গিয়ে পৌঁছবে, যাকে আইডল করে তারা এগিয়ে যাবে, ও মা, তারা তিনি যদি জেলে চলে যান তাহলে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই নিয়ে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। এবং যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার ফলে যে সমস্ত শিক্ষকেরা গত 7 বছর ধরে এই আমাদের স্কুলগুলোতে পড়িয়ে যাচ্ছেন, তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে গেছে। বহু স্কুলে বহু বিষয় এমন শিক্ষক শিক্ষিকারা পড়িয়েছেন যারা টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ দাগি ক্যান্ডিডেট হিসেবে ইতিমধ্যেই কোর্টের দ্বারা ঘোষিত হয়ে গেছেন। এই অবস্থায় একটি রাজ্যের ছাত্রছাত্রীরা কিভাবে তাদের মান বজায় রাখবে সেটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব। আমার মনে হয় যে কোনোভাবেই এই রকম একটা দুর্নীতিকে সমর্থন করা যায় না, এবং কোনো অবস্থাতেই এই যে 7 বছর যে সমস্ত ছাত্রছাত্রীর নষ্ট হয়ে গেল সেটা কোনো অবস্থাতে কোনোভাবেই আর ফিরিয়ে দেওয়া যায় না। এর দায় সম্পূর্ণরূপে সরকারকে নিতে হবে। এরপরে যেটা আমি বলবো, যে যেটা অনেকেই ভেবে দেখছেন না, সেটা হচ্ছে যে আমাদের এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা সেটা আস্তে আস্তে ভেঙে পড়ছে, এবং দেখা যাচ্ছে যে বেসরকারি শিক্ষার দিকে ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবক অভিভাবিকারা অনেক বেশি আগ্রহী হয়ে উঠছেন। এটা খুব স্বাভাবিক। সরকারি শিক্ষা ব্যবস্থায় যদি এই ধরনের দুর্নীতি চলতে থাকে, এইভাবে শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়তে থাকে, তারা তো বেসরকারি শিক্ষা ব্যবস্থার দিকে যাবেনই। কিন্তু সেই জায়গাতে সরকারের সামান্যতম আগ্রহ দেখা যাচ্ছে না, যে সেখানে সরকার সামান্যতম কোনো রকম হস্তক্ষেপ করবে, যার ফলে যেখানে সেখানে যেরকম খুশি বেসরকারি স্কুল গজিয়ে উঠছে, এবং যারা জানছেই না যে সরকারের উদ্দেশ্য কি, সরকার কিভাবে কোন দিকে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে চায়, সেখানে সরকারের সঙ্গে তাদের কোনো মিলজুল নেই। ফলে তারা তাদের মতন করে শেখাচ্ছে, এবং তারা আইসিএসই বোর্ড, সিবিএসই বোর্ডের সঙ্গে তাল রেখে যেভাবে শেখাচ্ছে, সেইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা সেই দিকে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে তারা তো আগামী দিনে অনেক পিছিয়ে পড়বেই। কিন্তু তার থেকেও বড় কথা, সিবিএসই বা আইসিএসই বোর্ডে যে সমস্ত নতুন নতুন স্কুলগুলো গজিয়ে উঠছে, সেখানে শিক্ষার মান নিয়ে আমাদের মধ্যে নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। সেখানেও যে ছাত্রছাত্রীরা জেগে উঠছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষিত হচ্ছেন, তারা কতখানি শিক্ষিত হচ্ছেন আর কতখানি স্কিলড হয়ে উঠছে সেইটা কিন্তু আমাদের ভেবেচিন্তে দেখা উচিত।
আমার মনে হয় যে সরকারের এই বিষয়েও অবশ্যই হস্তক্ষেপ করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই চিন্তা করেননি।